মাতৃস্বাস্থ্য এবং এর বিভিন্ন সূচক বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশে ১১৬ জনের মৃত্যু হচ্ছে। তার মধ্যে যদি সরকারি হিসাব করেন প্রতিদিন মারা যাচ্ছে ১৬ জন করে। এই হিসাবটা কিন্তু মোটেও কম নয়। কিন্তু এই মাতৃস্বাস্থ্যের সুরক্ষা এবং উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনাটি কি থাকে, আমরা কিরকম ভাবে কাজ করছি, এ বিষয় নিয়ে আজকের আলোচনা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন ডাক্তার আছেন অনুষ্ঠানে। সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা শম্পা। আর এই বিষয় নিয়ে বিশদ আলোচনা করতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন ডক্টর ফরিদা ইয়াসমিন সুমি, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত আজকের আয়োজনে। স্বাগত শম্পা, তোমাকেও ধন্যবাদ। আর সংবাদ প্রকাশের যারা দেখছেন আমাদেরকে, তাদের সকলের জন্য শুভেচ্ছা। জি, প্রথমে যে পরিসংখ্যানটি বললাম আসলে লাখে ১১৬ জন এবং সরকারি মতে প্রতিদিন ১৬ জন করে মারা যাচ্ছেন। এই যে মাতৃ মৃত্যুর হারটি এবং মাতৃ স্বাস্থ্যের দিকে যদি তাকাই, বাংলাদেশে আসলে মাতৃ স্বাস্থ্যের অবস্থানটি আসলে এই মুহূর্তে কেমন, যদি একটু বলতেন। আসলে এটা মানে অপ্রিয় হলেও সত্য যে এই রকমই কিন্তু আমাদের ডেথ রেটটা থাকছে। ম্যাটারনাল ডেথ রেটটা কিন্তু আসলেই অনেক বেশি। তবে একটা আশার জায়গা আমাদের রয়েছে যে আমরা কিন্তু আগের চাইতে আস্তে আস্তে আমরা কিন্তু উন্নয়নের দিকে যাচ্ছি এবং আমাদের মাতৃমৃত্যুর হার কিন্তু আগের চাইতে আমরা অনেকটা কমিয়ে আনতে পেরেছি। তবে এখনো আশঙ্কাজনক। আমাদেরকে আরো অনেক বেশি কাজ করতে হবে, সচেষ্ট হতে হবে এই মৃত্যুর লাগাম টানার। আর এই যে মাতৃস্বাস্থ্যের বিষয়টি, এটি আসলে আমাদের মনে রাখতে হবে, একজন মা কিন্তু মা হয়ে জন্মান না, সে একজন শিশু হয়ে, একটি মেয়ে শিশু হয়েই কিন্তু সে জন্মগ্রহণ করে। কাজেই একেবারে শুরু থেকেই কিন্তু আমরা যদি মাতৃস্বাস্থ্য বিবেচনা করতে চাই যে আমরা তাকে একটি ভালো মাতৃস্বাস্থ্য উপহার দেব, তাহলে কিন্তু আমাদেরকে সেই ছোটবেলা থেকে, কন্যা শিশু থেকে শুরু করে, কিশোরী থেকে শুরু করে, সে বয়সন্ধিকাল থেকে প্রত্যেকটা অংশের কিন্তু যত্নশীল হতে হবে তাদের প্রতি। অর্থাৎ একটি কন্যা শিশু, সে যেন অপুষ্টিতে না ভুগে এবং তার রক্তশূন্যতা যেন না থাকে, এবং তাকে সুযোগ সুবিধা এবং শিক্ষা এগুলোর মধ্যে যাতে কোনো বৈষম্যমূলক আচরণ না করা হয়, এই সমস্ত কিছুর মধ্য দিয়েই কিন্তু আমরা হেঁটে যাব আসলে একটি মাতৃ স্বাস্থ্য সমুন্নত করতে যে পথ, সেই পথ পরিক্রমায়। জি, আপনি আসলে যে বিষয়টি উল্লেখ করলেন যে একটি কন্যা শিশুর ছোটবেলা থেকে সেই সুরক্ষাটি দেওয়া উচিত, এবং আজ হচ্ছে কন্যা শিশু দিবস। এই কন্যা শিশু দিবসে যদি দৈনিক পত্রিকার গুলোর দিকে তাকাই, বড় বড় করে হেডলাইন হচ্ছে এই করোনা কালে বাল্য বিয়ে হচ্ছে। এবং যদি একটি স্কুলের শুধুমাত্র একটি স্কুলের পরিসংখ্যান দেখি, সেখানে ৭০ জন ছাত্রীর বাল্য বিয়ে হয়েছে। তাহলে এই বাল্য বিবাহের সাথে মাতৃ স্বাস্থ্যটা আসলে কতটা রিলেটেড, যদি একটু বলতেন, এবং এর বিরূপ প্রতিক্রিয়া কতটুকু? আসলে সম্পূর্ণই রিলেটেড। এটা কেউ অস্বীকার করার কারোর পক্ষেই উপায় নেই। তবে যেটা আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, যে বাল্য বিবাহ আসলে কেন হচ্ছে, এই যে করোনাকালীন ২ বছর আমাদের অর্থনৈতিক ভাবে বলি, সামাজিক ভাবে বলি, সমস্ত কিছু দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে পড়েছি। শুধু আমরা নই, সারা বিশ্ব পিছিয়ে পড়েছে। তো আমাদের মতো একটি উন্নয়নশীল দেশ, যেটা কিনা দারিদ্র পীড়িত, যেখানে অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার, তাছাড়া অর্থনৈতিক একটা অস্বাচ্ছন্দ্য এটাও রয়েছে, এসব কারণেই মূলত আসলে বাল্য বিবাহের দিকে ঝুঁকে পড়েছে। বিশেষ করে মহামারীকালীন সময়ে যখন তার বাবা মারা চাকুরিহীন হয়ে পড়েছে, তাদের দারিদ্র তাদেরকে আরো বেশি কষাঘাতে জর্জরিত করেছে, তখনই কিন্তু তারা মেয়ের নিরাপত্তার জন্য হয়তো নিরাপত্তার কথা ভেবে তাকে বাল্য বিবাহ দিয়েছে। কিন্তু বাল্য বিবাহ আসলে নিরাপত্তা নয়, বরং এটি তাকে যেন আরো একটি বিপদের দিকে ঠেলে দেয়া। কারণ একটি বাল্য বিবাহ হওয়া মানে সে বাল্য বয়সে সে বিয়ে হচ্ছে, পরবর্তীতে সে এই কিশোরী মা হবে, এর পরবর্তীতে যে শিশুর যে যত্ন আত্তি সমস্ত কিছু দেখভাল, সেটা কিন্তু একজন এই কম বয়সী একটি মায়ের ক্ষেত্রে কখনোই সম্ভবপর হবে না। ফলাফল যেটা হবে, মাতৃমৃত্যু যেমন বাড়বে, সঙ্গে সঙ্গে শিশু মৃত্যুর হারও কিন্তু অনেকখানি বেড়ে যাবে। আসলে এটা বাস্তবতা, এই মুহূর্তে সমস্ত পৃথিবীর বাস্তবতা, আমাদের দেশেরও বাস্তবতা। কিন্তু আমাদেরকে ভাবতে হবে, অলরেডি যারা নীতি নির্ধারক রয়েছেন তারা নিশ্চয়ই এই ব্যাপারে সুদৃষ্টি দিচ্ছেন যে এই যে বাল্য বিবাহ, সেটা কি করে ঠেকানো যায়। কারণ বাল্য বিবাহ যদি আমরা ঠেকাতে না পারি, তাহলে একটি নারী স্বাস্থ্য কখনোই কখনোই আমরা সমুন্নত করতে পারবো না।
জি, বাল্যবিয়ের কথা বললেন এবং আপনার কথার মাধ্যমে যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে আর্থিক অবস্থান। মানে একটি পরিবারের আর্থিক অবস্থান খারাপের দিকে গেলে বাল্যবিবাহের মতো ঘটনাগুলো ঘটে থাকে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, একটি কন্যা শিশু নির্দিষ্ট সময়ের আগে তার সে হয়তো মা হয়ে যাচ্ছেন। তার জটিলতাগুলো কি থাকে যদি বলতেন? আসলে অল্প বয়সী যখন সে মাতৃত্বকালীন সময়ে এসে প্রবেশ করে, তার জটিলতা আসলে বলে বোঝানো যাবে না। এখানে যেমন শারীরিক তেমন মানসিক ২ ধরনের জটিলতা এখানে তৈরি হয়। যেমন একটি কন্যা শিশু যখন সে বিয়ে হচ্ছে, সে যখন মাতৃত্বকালীন সময়ে ঢুকে পড়ছে, তখন দেখা যাবে সে হয়তো রক্তশূন্যতা নিয়েই সে ঢুকছে, অপুষ্ট অবস্থায় সে গর্ভধারণ করছে এবং তার যে প্রপার এন্টিনেটাল চেকআপ প্রয়োজন হবে, গর্ভকালীন যে চেকআপ প্রয়োজন সেটাও তার ঠিকভাবে হচ্ছে না, দেখভাল করা হচ্ছে না এবং দেখা যাচ্ছে তাকে বাসার বিভিন্ন কাজের সঙ্গে সঙ্গে পাশাপাশি তাকে ক্যারি করতে, প্রেগন্যান্সিটাও তাকে কন্টিনিউ করতে হচ্ছে। তাই একজন প্রেগন্যান্সি অবস্থায় তার কিন্তু অনেকগুলো জটিলতা আমরা জানি যে কত ধরনের জটিলতা হতে পারে। বিশেষ করে অল্প বয়সী যখন হয় তাদের জন্য বেশ কিছু জটিলতা এখানে উল্লেখযোগ্য। যেমন তার এখনো শারীরিক গঠন, আমরা জানি যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা নারী হোক পুরুষ হোক, একটা শারীরিক বৃদ্ধিটা কিন্তু ঘটে থাকে। যখন সে অনেক তার বয়স, অর্থাৎ সে অ্যাডাল্ট হওয়ার আগেই যখন সে মাতৃত্ব গর্ভধারণ করে ফেলে, তখনও কিন্তু তার শারীরিক গঠনটি পরিপূর্ণ হয় না। পরিপূর্ণ না হওয়ার কারণে এই ধরনের ক্ষেত্রে পরবর্তীতে যেটা জটিলতা দেখা দেয় সেটা হচ্ছে গর্ভকালীন যখন প্রসবরত অবস্থায়, তখন কিন্তু দেখা যায় যে আমরা কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন বলে থাকি বা কন্ট্রাক্টেড পেলভিস বলে থাকি, যার কারণে একজন মা কিন্তু অবস্ট্রাক্টেড লেবার, অর্থাৎ প্রসব বাধাগ্রস্ত হয়। বাধাগ্রস্ত হওয়ার ফলে দেখা যায় মায়েরও মৃত্যু হতে পারে, শিশু মৃত্যুর হারও কিন্তু অনেক বেশি। এছাড়া একজন যে এই বয়সী একটি মেয়ে, সে তার আসলে কিন্তু পরিপূর্ণ যত্ন সে নিতে জানে না, সে পারে না বা বুঝে উঠতে পারে না, কারণ তার সেই পরিমাণ পরিপক্কতা এখনো আসেনি। কাজেই দেখা যায় সে রক্তশূন্য অবস্থাতেই গর্ভধারণ করছে, রক্তশূন্য অবস্থাতেই যখন সে প্রসব করতে যাচ্ছে, সামান্য রক্তক্ষরণেই দেখা যাচ্ছে সে শকে চলে যাচ্ছে এবং মায়ের মৃত্যু ঝুঁকি অনেক বেশি বেড়ে যাচ্ছে। শুধু মৃত্যুই নয়, আমরা যদি শুধু মৃত্যু কাউন্ট করি তাতে কিন্তু হবে না, আমাদেরকে মরবিডিটিটাও দেখতে হবে। অর্থাৎ গর্ভকালীন এবং প্রসবকালীন মাতৃ মৃত্যু যেমন হতে পারে, আবার তেমন ভাবে এখানে কিন্তু এই জটিলতা জনিত কারণে মায়ের কিন্তু অনেক ডিসএবিলিটি গ্রো করতে পারে পরবর্তীতে। কিছু কিছু বিপদ চিহ্ন আমরা সবসময় বলে থাকি, যেমন একটি কিশোরী মা, তার যদি প্রসবকালীন সময়টি 12 ঘন্টারও অত্যধিক হয়, তীব্র জ্বর যদি থাকে, খুব বেশি তীব্র মাথা ব্যথা যদি থাকে, তারপর হচ্ছে তার যদি উপরের পেটে যদি খুব বেশি ব্যথা হয়, খিঁচুনি হয়, যেমন খিঁচুনি বা এক্লামশিয়া যেই রোগটি আমাদের সঙ্গে খুব পরিচিত, আমরা এই টার্মটির সঙ্গে আজকাল এটা গ্রামে গঞ্জেও অনেকে জানে যে খিঁচুনি নামক একটি রোগ হয়ে থাকে যারা গর্ভধারণ করেন। এটা কিন্তু কম বয়সী এবং প্রাইমারি গ্র্যাভিডি, অর্থাৎ প্রথমবার যারা মা হচ্ছে তাদের ক্ষেত্রে, এবং টিনেজ প্রেগনেন্সিতে, এবং যারা একটু দারিদ্র্য সীমার নিচে বসবাস করে তাদের কিন্তু এই খিঁচুনি রোগের প্রকোপটা অনেক বেশি। এছাড়াও আরো যেগুলো রয়েছে যে যেটা প্রসবকালীন সময়ে যদি তার অন্য, যেমন তার যেহেতু কন্ট্রাক্টেড পেলভিস, দেখা যায় বাচ্চার পজিশনটা ঠিক থাকে না, অনেক সময় মাথার পরিবর্তে হাত পা অন্য অঙ্গ প্রত্যঙ্গ বেরিয়ে আসতে পারে। এগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এবং এই ব্যাপারগুলোতে আমাদেরকে কিন্তু এডুকেট করতে হবে। যেটা হয়ে গেছে সেটাকে আমরা ঠেকাতে পারবো না, কিন্তু সামনে যাতে বাল্যবিবাহ না হয়, আর যাদের হয়েছে তাদেরকে আমরা অবশ্যই প্রপারলি এডুকেট করব, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে আমরা যদি চেষ্টা চালাই যে কেমন করে আমরা এই ব্যাপারে তাদেরকে একটু শিক্ষিত করতে পারি, কিংবা সন্তান আমরা বিলম্বে গ্রহণ করার পরামর্শ তাদেরকে দিতে পারি। এবং এই ব্যাপারে আমার মনে হয় ফ্যামিলি প্ল্যানিং এর একটা বড় সুযোগ রয়েছে, যে এই কিশোরী মাদের উপর কাজ করবার ব্যাপারে। জি, সচেতনতা দুঃখিত, আপনি সচেতনতার কথা বললেন যে নিজ থেকে আসলে শিক্ষিত হতে হবে এই বিষয়টি নিয়ে। অনেক বছর একটা টাইম ফ্রেমে যদি কথা বলি, সেটি হচ্ছে পূর্বের অবস্থা কিন্তু এখন নেই। তার মানে হচ্ছে কিছু সংখ্যক মানুষ তো সচেতন হয়েছে, এবং আপনাদের কাছে যে রোগীগুলো আসেন, কম বয়সী রোগী আসেন, তাদেরকেও আমি ধরে নিলাম আপনারাও সচেতন করে থাকেন। তাহলে এই যে পর্যায়ে পর্যায়ে সচেতনতা এবং সরকারের কাছ থেকেও সচেতন করা হচ্ছে, তাহলে এই পরিস্থিতিতে এখন কেন? শুধুমাত্র কি আর্থিক অবস্থানের কারণে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ জড়িয়ে আছে? আচ্ছা, শুধুমাত্র বলবো না, তবে বেশ গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে অর্থনৈতিক
ব্যাপারটি। কারণ এই 2 বছর আসলে আমরা জানি প্রত্যেকটা সেক্টরে আমরা কিন্তু দারিদ্র্যের মুখোমুখি হয়েছি। আমাদের কর্মক্ষমতা কমে গেছে, কর্মসংস্থান কমে গেছে, আমাদের আর্নিং কমে গেছে। তো যেখানে উপার্জন যখন কমে যায় তখন কিন্তু সমস্ত জায়গাতেই কিন্তু একটা ধস আমরা দেখতে পাই। স্কুল কলেজ যখন বন্ধ থাকে তখন আসলে এই সন্তানদেরকে ট্যাকেল করা বা তাদেরকে পরিপূর্ণভাবে ঘরে রেখে তাদেরকে শিক্ষা দীক্ষা দেয়া, এটা কিন্তু বাবা মার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আমরা জানি যে আমরা যারা চাকুরিজীবী মা বাবা থাকছি তাদের একটা নির্দিষ্ট টাইম ফ্রেম রয়েছে, এই সময়ের মধ্যে সন্তান স্কুলে যাবে, কিংবা যারা গার্মেন্টসে চাকরি করেন, আমাদের অনেক মহিলারা গার্মেন্টসে চাকরি করেন, তাদের সন্তানকে যে বস্তিতে রেখে যাবেন তিনি কিন্তু নিরাপত্তার অভাবে ভুগছেন। তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে একটার সঙ্গে একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার সেটা রয়েছেই, তবে আমি বলতে চাইবো যে অর্থনৈতিক ব্যাপারটা কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। জি, আপনাকে ধন্যবাদ। একটু অন্যদিকে চলে যায়, সেটি হচ্ছে মাতৃত্ব চক্র। এটি আসলে কত পর্যায়ে হয়ে থাকে এবং এর সময় আসলে আমরা যতটুকু জানি 3টি পর্যায়ে হয়ে থাকে। এই 3টি পর্যায়ের জটিলতা সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ধন্যবাদ। এটাই আমার মনে হয় যেন দর্শকদের আজকে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এই একটি নারী যখন সে গর্ভধারণ করলো, একদম গর্ভধারণ করাকালীন সময় থেকে শুরু করে প্রসব পর্যন্ত এবং প্রসব পরবর্তী 6 সপ্তাহ পর্যন্ত এই পুরো সময়টা কিন্তু অনেক ধরনের জটিলতায় মা মুখোমুখি হতে পারেন, এবং এই সময়টাই কিন্তু ডাক্তারের পরামর্শ খুবই জরুরি। আর তার যে গর্ভ শুরু থেকে প্রসব পর্যন্ত এই সময়টাকে আমরা গর্ভকালীন সময় বলে থাকি। এটিকে 3টি পর্যায়ে ভাগ করে থাকি আমরা। ফার্স্ট ট্রাইমেস্টার, যেটা প্রথম পর্যায়, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার। প্রথম সময়টাকে আমরা বলে থাকি যে প্রথম 12 সপ্তাহ পর্যন্ত ফার্স্ট ট্রাইমেস্টার। এরপরে হচ্ছে পরবর্তীতে 28 উইকস পর্যন্ত, 28 সপ্তাহ পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় পর্যায় বা সেকেন্ড ট্রাইমেস্টার, এবং এর পরবর্তী থেকে প্রসবের যে আমরা যে নির্ধারিত একটি ডেট দিয়ে থাকি, ইডিডি বলি আমরা, যেটাকে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি দিয়ে থাকি, সেটাকে আমরা বলে থাকি তৃতীয় পর্যায়। এখন এই যে 3টা পর্যায়ে আমরা ভাগ করেছি, এর কিন্তু বেশ কার্যকারণ রয়েছে। মানে অযথা কিন্তু এটাকে আমরা ভাগ করিনি, কারণ এখানে প্রথম পর্যায়ের জটিলতা একরকম, দ্বিতীয় পর্যায়ে একরকম, তৃতীয় পর্যায়ে একরকম। যেমন খুব সুন্দর প্রশ্ন করেছে যে এই পর্যায় ভিত্তিক জটিলতাগুলো কি কি। আমরা যদি প্রথম পর্যায়ে আমরা যাই, আর তার আগে আমি একটু বলে নিতে চাই যে একটি মাকে গর্ভকালীন সময়ে কমপক্ষে 4 বার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে কিন্তু যেতে হবে। সেটা কখন কখন হবে, সেটা প্রথমটা হবে প্রথম 16 সপ্তাহের মধ্যে, দ্বিতীয়টি হবে 28 সপ্তাহে, তৃতীয়টি হবে 32 সপ্তাহে, এবং চতুর্থটি হবে 36 থেকে 38 কিংবা তার ঠিক ডেলিভারি ডেটের আগে যে কোনো একটা সময়। তাহলে এই 4 বার আমরা যদি একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা আমাদের যে কমিউনিটি হেলথ সার্ভিস রয়েছে বা বিভিন্ন এনজিও সংস্থা রয়েছে, বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন মাধ্যম রয়েছে, যে কোনো জায়গায় একজন মা যদি 4 বার কমপক্ষে ডাক্তারের পরামর্শ নেন, তাহলে আশা করছি যে মা এবং শিশু স্বাস্থ্য দুটোই আমাদের সমুন্নত থাকবে। এখন আমি আসি যে প্রথম পর্যায়ের জটিলতাগুলো কি কি হতে পারে। কেন আমরা গুরুত্ব দিচ্ছি যে 16 সপ্তাহের মধ্যে আমাদেরকে যেতেই হবে? কারণ প্রথম পর্যায়ে যে জটিলতাগুলো সাধারণত হয়ে থাকে, যেমন অ্যাবর্শনের মতো কিছু কেস, অ্যাবর্শন হচ্ছে মিসক্যারেজ নামে আমরা অনেকে চিনে থাকি, যে কোনো যোনিপথে যদি রক্তপাত হয় তীব্র ব্যথা হতে পারে, অনেক সময় এখানে একটোপিক প্রেগন্যান্সি হতে পারে। আমরা প্রথম পর্যায়ের যে সিরিয়াস ব্যাপারগুলো আমরা যেটা বলি তার মধ্যে একটা হচ্ছে মোলার প্রেগন্যান্সি হতে পারে, একটোপিক প্রেগন্যান্সি হতে পারে। একটোপিক হচ্ছে জরায়ুর বাইরে মায়ের গর্ভধারণটি হবে, অর্থাৎ সেটা নালীতে হতে পারে, যে মেয়েদের যে ফেলোপিয়ান টিউব থাকে সেখানে হতে পারে, এছাড়া আরো অন্যান্য জায়গাতেও হতে পারে। তাহলে এই ব্যাপারগুলো যখন তার তীব্র তলপেটে ব্যথা এবং তার মাসিকের রাস্তা দিয়ে কোনো রকমের রক্ত দেখা যাচ্ছে, এ ধরনের ক্ষেত্রে তখন কিন্তু আমাদেরকে তৎক্ষণাৎ একেবারেই দেরি না করে তাড়াতাড়ি আমাদেরকে চলে যেতে হবে। আর যারা আগে থেকে বিভিন্ন জটিলতায় ভুগছেন তাদেরকে কিন্তু আরো বেশি কশাস হতে হবে। তাদের জন্য কিন্তু এই শুধু 4টি চেক আপ যথেষ্ট নয়, তার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আরো বাড়তি চেক আপ করতে হবে। এখন আসি আমরা দ্বিতীয় পর্যায়ে আমাদের কি কি প্রবলেমগুলো হতে পারে। দ্বিতীয় পর্যায়ে যেমন আমাদের দ্বিতীয় পর্যায় থেকে শুরু হয় অ্যান্টিপার্টাম হেমোরেজ, অর্থাৎ গর্ভকালীন সময়ে রক্তপাত হতে পারে। এটা সাধারণত আমরা যেটা ফুল বলে থাকি বা প্লাসেন্টা বলে থাকি, সেটা যদি নিচের দিকে হয় তাহলে কিন্তু অনেক সময়
গর্ভকালীন রক্তপাত হতে পারে। এছাড়া যেটা হতে পারে সেটা হচ্ছে এই সময় থেকে কিন্তু আরো কিছু জটিলতা যেগুলো খুব মারাত্মক, যেমন হচ্ছে প্রি এক্লামশিয়া, এগুলোর শুরু কিন্তু এই সময়টাতেই হয়। এমনকি জিডিএম, যেটা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলি আমরা, অর্থাৎ গর্ভকালীন যে এক ধরনের ব্লাড সুগার জটিলতা তৈরি হয়, রক্তে যে সুগার বেড়ে যায়, সেটাও কিন্তু এই সময় থেকেই আমাদের নির্ণয় করতে হয় এই সময়টাতে। এই জন্যই আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা কিন্তু খুবই প্রয়োজন। আরেকটা যেটা আমরা করে আমি থাকি, এখানে একটু যোগ করতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে আপনি দ্বিতীয় পর্যায়ের কথা বললেন এবং ব্লিডিং এর কথা বললেন। হ্যাঁ, একজন মায়ের যখন এই রক্তপাতটা বেশি হয়ে থাকে, কোনোভাবে শিশু মৃত্যুর কারণ হতে পারে কিনা, গর্ভপাতে শিশু মৃত্যুর কারণ হতে পারে কিনা, এটা একটু যদি বলতেন। নিশ্চয়ই গর্ভপাতে অবশ্যই শিশু মৃত্যুর কারণ হতে পারে। কারণ আমরা জানি যে ফুলটা থেকেই কিন্তু সে মা থেকে শিশু খাদ্য গ্রহণ করছে, রক্তনালী মাধ্যমে যাচ্ছে। তাহলে সেখানে যদি রক্তক্ষরণ হয়, অবশ্যই শিশু কিন্তু মায়ের পেটেই মারা যেতে পারে, গর্ভে শিশুর মৃত্যু হতে পারে। এমনকি তার প্রিম্যাচিউর লেবারে চলে গিয়ে সে তার বাচ্চাও হারাতে পারে এবং মাও কিন্তু জীবনের ঝুঁকিতে পড়তে পারে। আর এই সময় যেটা একেবারে ইগনোর করা যাবে না, আমাদের প্রেশারটা মনিটর করতে হবে, ব্লাড সুগার মনিটর করতে হবে, এবং অ্যানোমালি স্ক্যান, অর্থাৎ বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা সেটা কিন্তু আমরা অ্যাডভাইস করে থাকি ইউজুয়ালি 18 সপ্তাহ থেকে 26 সপ্তাহের মধ্যে। এই সময়টাতে আমরা একটা অ্যানোমালি স্ক্যান করে দেখতে চাই যে বাচ্চার কোনো ত্রুটি রয়েছে কিনা। এই ব্যাপারগুলো আসলে দ্বিতীয় পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ। আর তৃতীয় পর্যায়ে যেটা রয়েছে, তখন আমরা কিন্তু আর পুরো থ্রু আউট প্রেগনেন্সি মা যখন থেকে বুঝতে পারবে যে বাচ্চা নড়াচড়া করছে, আমাদের কিন্তু সবসময় বলে দিতে হবে বাচ্চা নড়ছে কিনা ঠিক মতো, বাচ্চার গ্রোথটা ঠিক মতো হচ্ছে কিনা, বা মায়ের ওজন বাড়ছে কিনা, এগুলো কিন্তু আমাদেরকে রেগুলার মনিটর করতে হবে। যেমন আমরা একটা মাকে সহজভাবে বলে থাকি, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তার বাচ্চা কমপক্ষে 15-20 বার কিংবা অন্তত পক্ষে 12 থেকে 15 বার নড়েছে কিনা, এইটুকু যেন তিনি কাউন্ট করেন। আর তৃতীয় পর্যায়ের যে ব্যাপারগুলো রয়েছে, যেমন এই সময়টায় বাচ্চার নড়াচড়া আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, তার পানি বেড়ে যাচ্ছে কিনা, গা হাত পা ফুলে যাচ্ছে কিনা, প্রেশার বাড়ছে কিনা, চোখে ঝাপসা দেখছে কিনা, এগুলো আমাদেরকে তাকে এডুকেট করতে হবে। আর বাচ্চার মুভমেন্ট ঠিক আছে কিনা। আরো যেটা ইম্পর্টেন্ট, কারণ এখন আমাদের প্রসবের দিনটা খুব কাছে চলে এসছে, কাজে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চার পজিশন ঠিক আছে কিনা, বাচ্চা কি লংগিটিউডিনালি আছে কিনা নাকি ট্রান্সভার্স লাই আছে, এই ব্যাপারগুলো আমাদেরকে কিন্তু মনিটর করতে হবে। এবং বাচ্চার যদি অন্য কোনো ধরনের, যেটা স্বাভাবিক অবস্থান, সেটা থেকে কোনো ব্যত্যয় হলে আমাদেরকে কিন্তু মাকে সেটা জানাতে হবে এবং অবশ্যই তাকে হাসপাতালে ডেলিভারির পরামর্শ দিতে হবে। এই ব্যাপারগুলোই আসলে পর্যায়ে ভেদে আমাদের বিভিন্ন জটিলতাগুলো হয়ে থাকে। জি, জটিলতার কথা বললেন 3টি পর্যায়ের, এবং এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ের জটিলতাগুলো। বাংলাদেশের মায়েরা কি এসব ব্যাপারে নিশ্চিত হয়ে চিকিৎসাটি নিচ্ছে? আপনারা কি মনে করছেন? এটাতে আসলে সরকারি বেসরকারি সব, আমরা যেহেতু আমরা গভর্নমেন্ট সার্ভিসে আছি, আমরা দেখি যে বিভিন্ন পোস্টার, লিফলেট, বিভিন্ন বুকলেট, বিভিন্ন ভাবে কিন্তু মাদেরকে এডুকেট করার জন্য আমাদের বহির্বিভাগেও বড় পোস্টার টাঙানো আছে, হোর্ডিং টাঙানো হয়েছে যে মায়ের বিপদ ঝুঁকিগুলো কোনগুলো, সেই চিহ্নগুলো দেখবে তারা। এটা আমার মনে হয় কি আগের চাইতে মায়েরা যেন কিছুটা হলেও সচেতন হয়েছেন। তবে এই যে একটা মহামারীর প্রকোপ, এটা কিন্তু আমাদেরকে খানিকটা হলেও পিছিয়ে দিয়েছে। এখন এটাতে করণীয় কিছু নেই আমাদের, কারণ আমরা কিছু মাকে আমরা মিস করেছি, যারা প্রথমবারের মতো মা হয়েছেন, তারা হয়তো মহামারীকালীন সময়ে আমাদের দ্বারস্থ হতে পারেননি, কোনো হাসপাতালে আসতে পারেননি, লকডাউন ছিল, নানা কারণে। তাহলে এই যে আমি মাদেরকে, এই যে এত সংখ্যক মাকে আমি মিস করলাম, এই তারা কিন্তু নিজেরাও এডুকেটেড হলেন না, শিক্ষিত হলেন না, তারা কিন্তু তার মেয়েকেও শিক্ষা দিতে পারবেন না, তার বোনকেও শিক্ষা দিতে পারবেন না, প্রতিবেশীকেও দিতে পারবেন না। সেজন্য আমার মনে হয় কি এই ব্যাপারটাতে আমাদেরকে একটু ফোকাস করা উচিত, যে যারা আমাদের এই আওতা থেকে বাদ গিয়েছেন, যারা কোনো রকম চিকিৎসা সেবা ছাড়া এই 2 বছরের মধ্যে মা হয়েছেন, তাদেরকে কিন্তু আমাদেরকে একটু আলাদাভাবে স্পেশাল তাদের প্রতি আমাদের অ্যাটেনশনটা দিতে হবে। জি, আমি যদি আরেকটু জানতে চাই, সেটি হচ্ছে আপনার কাছে যে রেগুলার পেশেন্টরা আসে, রোগীরা আসে, মারা আসে, তারা কি এই যে বললেন যে প্রথম পর্যায়ে 4 বার করে ডাক্তার দেখাতে হয় যদি জটিলতা থাকে, এই বিষয়টি তারা ঠিকভাবে মেনে চলছেন কিনা, অথবা পুরো গর্ভকালীন সময়ে আপনাদের পরামর্শ নেবার জন্য, রেগুলার চেকআপের জন্য তারা আপনাদের কাছে আসছেন কিনা? আচ্ছা, এটা খুবই ভালো প্রশ্ন। মানে আমার একেবারেই আমার জন্য খুব সহজ হলো, কারণ আমাদের চেম্বারে যারা আসে
আমাদেরকে একটু মনে রাখতে হবে যে আমাদের চেম্বারে যারা আসে তারা একটু কিছুটা হলেও একটা আপার মিডল ক্লাস বা মিডল ক্লাস তারা হোল্ড করে, বিলং করে। কাজে যখন ওনারা কিন্তু মোটামুটি আমরা যা বলি তা কিন্তু তারা মেনে চলেন মোটামুটি ভাবে, তাদের কিন্তু খুব একটা আমরা এখন দেখি না। আগে যেমন আমাদের অনেক সময় শাশুড়ির কাছ থেকে বাধা আসতো, ননদ ননদ ভাবি বিভিন্ন জনের কাছ থেকে বাধা আসতো, অর্থাৎ পরিবারের মেম্বার সদস্য থেকে। এখন কিন্তু আমার মনে হয় যেন আমরা কিছুটা পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করি, অনেকটাই। একেবারে যে কাজ আমাদের কাজ যে ব্যর্থ হয়েছে তা কিন্তু না। টেলিভিশন, রেডিও, পত্রপত্রিকা, আপনারা আছেন বিভিন্ন মাধ্যমগুলো, এই যে আপনারা প্রতিনিয়ত যে আমাদের ডাক্তার আছেন নামে একটি অনুষ্ঠান করে যাচ্ছেন, এর মাধ্যমে মানুষকে যে বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন, আমার মনে হয় না এগুলো সব মানে ফেলনা যাচ্ছে। এটাতে অবশ্যই কাজ হচ্ছে এবং রোগীরা কিন্তু আসলেই ঠিক মতো আসছে। আরেকটি ব্যাপার এখানে আমি আসলে উল্লেখ করতে চাই যে এই যে টিটেনাস ইমিউনাইজেশন, যেটা আমার বলা হয়নি, এটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট একটি ব্যাপার। সেটা হচ্ছে সবাইকে কিন্তু টিটেনাসের ভ্যাকসিন নিতে হবে, অর্থাৎ ধনুষ্টঙ্কার প্রতিরোধক টিকাটি কিন্তু নিতে হবে। আরেকটি কথা যেটা হচ্ছে আমাদের দেশের মেয়েরা কিন্তু প্রচুর পরিমাণে রক্তশূন্যতায় ভুগে থাকে, এই ব্যাপারটাতে কিন্তু আমাদেরকে খুবই নজরদারি করতে হবে। আর যেটা কথা আমাদেরকে খুব বেশি বেশি, যেমন এখন করোনা আমাদেরকে শিখিয়ে দিয়েছে আমরা যে কোনো সময় একটা হেলথ হ্যাজার্ডে কিন্তু পড়তে পারি, আমাদের লকডাউন থাকতে পারে, আমি কিন্তু হাসপাতালে রিচ নাও করতে পারি। সেজন্য আমার মনে হয় যেন উপজেলা, থানা, বিভিন্ন লেভেলে আমরা FWV, যেটা ফ্যামিলি ভিজিটর, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর, আমরা এটা সরকারের অলরেডি এই ধরনের কার্যক্রম চালু রয়েছে। এই ব্যাপারগুলো যদি আমরা করি, যে আমরা যদি কিছু ট্রেন্ড ডাই তৈরি করি, তাহলে কিন্তু আমাদের সব সময় সবাইকে হাসপাতালমুখী হতে হবে তা না, তারা কিন্তু একটি নিরাপদ প্রসবের অন্তত নিশ্চয়তা পাবেন, সেটা বাড়িতেই হোক কিংবা তার আশেপাশের কোনো হেলথ কমপ্লেক্সেই হোক। জি, এই বিষয়টি আসলে জানা খুবই জরুরি ছিল যে বাড়িতে আসলে কিভাবে নিজেকে সুরক্ষা রাখা যায়। আপনি টিটেনাসের কথা বললেন, এই টিটেনাসের বিষয়টি জানতে চাবো। যদি একজন মা টিটেনাসের টিকাটি না নিয়ে থাকেন, ভ্যাকসিনটি না নিয়ে থাকেন, তার জটিলতাটা কি? এবং মা হবার আগে যদি কোনো বিবাহিত নারীর কোনো জটিলতা থাকে, এই জটিলতাগুলো কি আসলে, যেটা আমাকে মাতৃ মৃত্যুর দিকে ধাবিত করে? এই দুটি বিষয় একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, প্রথমে হচ্ছে যেটা ধনুষ্টঙ্কারের টিকা, যেটা টিটেনাস নামেই আমাদের এখানে টিটেনাসের টিকা নামেই খুব পরিচিত। আমরা কিন্তু যেটা গ্রাম থেকে যে নারীরা আসেন, আমরা কিন্তু ম্যাক্সিমাম পাই যে তাদের 5 ডোজ টিকা কিন্তু তারা কমপ্লিট করেই থাকেন। মানে এটা আমার কাছে খুবই একটা কি বলবো আশার জায়গা। আমার ভালো লাগে শুনতে যে তারা বলে যে আমার কিন্তু 5 ডোজ টিকা কমপ্লিট। কাজেই যদি কেউ 5টি ডোজ নিয়ে থাকেন তাহলে কিন্তু আর তিনি আর পরবর্তী গর্ভকালীন সময়ে টিকা না নিলেও চলছে, সে কিন্তু ইমিউনাইজড বলে আমরা বলে থাকি। যদি কারো না নেওয়া থাকে তখন তাদেরকে আমরা অ্যাডভাইস করি একটি 6 উইকসে, একটি 7 উইকসে নেয়ার জন্য। এবং এটা মোটামুটি কেউই খুব একটা মানে মেনে চলেন, খুব একটা সেটা যে বরখেলাপ করেন তা নয়। আর যেটা হচ্ছে ওরা কিন্তু টিকা কার্ডটাও খুব যত্ন করে রাখেন, সেটাও আমার খুব ভালো লাগে। এগুলো আসলে এগুলো আমাদের অ্যাচিভমেন্ট, যে আমরা যে কিছু কিছু করে বিভিন্ন সেক্টরে কাজ করছি, সেগুলোর অ্যাচিভমেন্ট কিন্তু এটাই। যখন দেখি যে সে ব্যাগ থেকে তার কার্ডটা বের করছে যে দেখেন ম্যাডাম আমার এখানে 5 ডোজ টিকা দেয়া আছে, তার মানে সে খুব সচেতন এবং সেটা সে যত্ন করে রেখেছে। আরেকটা যেটা বললেন যে এই যে আগে থেকে যদি জটিলতা থাকে, একটা সাধারণ যার কোনো জটিলতা নেই, যে স্বাভাবিকভাবে গর্ভ ধারণ করেছে এবং তার গর্ভকালীন সময়ে সে মিনিমাম 4টি, এটা আমাদের WHO গাইডলাইন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা গাইডলাইন করে দিয়েছে যে মিনিমাম 4টি চেক আপ তাকে যেতেই হবে। কিন্তু কিছু কিছু ব্যাপারে আমরা বলে থাকি, কারো যদি পারিবারিক ইতিহাস থাকে, যেমন কারো পরিবারে বাবা মা ভাই বোন বা তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের তার ডায়াবেটিস রয়েছে, উচ্চ রক্তচাপের হিস্ট্রি রয়েছে, কিংবা কোনো নারীর আগে কোনো কনজেনিটাল অ্যানোমালি নিয়ে বাচ্চা প্রসব করার হিস্ট্রি রয়েছে, বাচ্চার কোনো হার্টের দোষ ছিল, তার কোনো ভালভে ছিদ্র ছিল, কিংবা এই ধরনের যে কোনো কিছু, যে কোনো ধরনের বাচ্চার জন্মগত ত্রুটি যদি কারো থেকে থাকে, তখন কিন্তু তাকে এই আওতায় ফেললে আমাদের হবে না। কিংবা তার আগে যদি এক্লামশিয়ার হিস্ট্রি থাকে, কিংবা তার যদি আগে জিডিএম এর হিস্ট্রি থাকে, কিংবা মা যদি জিডিএম এক্লামশিয়া না হোক, সে যদি অলরেডি ব্লাড প্রেশারের উচ্চ রক্তচাপের ওষুধ খেয়ে যাচ্ছেন, ডায়াবেটিসের জন্য অলরেডি তিনি ওষুধ খেয়ে যাচ্ছেন, যেমন তাকে কিন্তু ওষুধ পরিবর্তন করে আমাদেরকে ইনসুলিনে চলে যেতে হবে। এবং আমার হাইপার টেনশনের জন্য, উচ্চ রক্তচাপের জন্য যে ওষুধটি তিনি খাচ্ছেন সেটি বদলে দিয়ে আমার গর্ভ অবস্থায় যেটি নিরাপদ সে ধরনের উচ্চ রক্তচাপের ওষুধ তাকে প্রেসক্রাইব করতে হবে। এই ব্যাপারগুলো আমাদেরকে একটু মাথায় নিতে হবে যে আমার প্রিভিয়াস হিস্ট্রি কেমন,
আমার নিজের জটিলতা কি ছিল, আমার মা বাবা ভাই বোন এদের কোনো জটিলতা রয়েছে কিনা, হার্ট ডিজিজ রয়েছে কিনা, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে 4টি পরামর্শমূলক অ্যান্টিনেটাল চেক আপ যথেষ্ট নয়, তাদের ক্ষেত্রে আরো বেশি প্রয়োজন হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে সিরিয়াল আলট্রাসোনোগ্রাফি দরকার হতে পারে, বিশেষ করে যদি তার উচ্চ রক্তচাপের রোগী হন কিংবা যদি ডায়াবেটিসের রোগী হন সেসব ক্ষেত্রে। জি, আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। শেষবারের মতো আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে একজন গর্ভবতী মায়ের জন্য আপনার পরামর্শটা কি হবে এবং মাতৃ স্বাস্থ্য সুরক্ষা এবং উন্নয়নের ভাবনাটি আপনি কিভাবে ভাবছেন? মাতৃস্বাস্থ্যের জন্য পরামর্শ আসলে আমাদের ওই যে বললাম যে আমরা যেমন বলে থাকি যে চ্যারিটি বিগিনস এট হোম, কিংবা নেপোলিয়ন বলেছেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব। এই দুটোর সমন্বয় যদি আমরা করি তাহলে আমাদেরকে ওই যে কন্যা শিশু থেকে, আজকে কন্যা শিশু দিবস, খুব সুন্দর একটি দিনে আমরা আর এর একটা ব্যাপার, এই ধরনের একটা জরুরি বিষয় নিয়ে কথা বলছি। কন্যা শিশুরা যেন নিরাপদ হয়, তাদের তাদের পারিপার্শ্বিকতা, তাদের অবস্থান যেন নিরাপদ হয়, তার পুষ্টি নিশ্চিত করতে হবে, তার রক্ত শূন্যতা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং তার প্রতি বৈষম্যমূলক আচরণ করা যাবে না। তাকে শিক্ষার পরিপূর্ণ সুযোগ দিতে হবে, তাকে মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে। এটা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব, আমরা যে যে যার যার অবস্থান থেকেই এই কাজগুলো করব। আর যেটা সুরক্ষার জন্য যে ব্যাপারটা বলবো, যারা অলরেডি বিবাহিত হয়ে গেছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে এখানে পরিবার পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনি প্ল্যানিং করুন। মানে আমরা এখন এমন একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছি, করোনা আমাদেরকে, কোভিড-19 আমাদেরকে অনেক খারাপ পরিস্থিতি দেখিয়েছে, সারা বিশ্ব জুড়ে আমরা দেখেছি, হাহাকার করেছে মানুষ, মৃত্যু হয়েছে মানুষের। আমাদেরকে অপরিকল্পিতভাবে চলা চলবে না, আমাদেরকে অবশ্যই পরিকল্পনা করে নিতে হবে। আপনি মনে রাখবেন, আপনি যদি 5টি সন্তান জন্ম দেন, তাদেরকে আপনি যতটা দেখভাল বা যত্ন করতে পারবেন, শিক্ষা দিতে পারবেন, আপনি 5 জনের জায়গায় যদি 2 জন সন্তান নিন তাহলে কিন্তু তাদের প্রতি অনেক বেশি আপনি কেয়ারিং হতে পারবেন। আপনার এখানে অর্থনৈতিক ব্যাপারটাও এখানে জড়িত। আমাদেরকে পরিবার পরিকল্পনার উপর কিন্তু গুরুত্ব দিতে হবে, এটা সমস্ত লেভেলে। আর যেটা কথা সেটা হচ্ছে পুষ্টির নিশ্চয়তার কথাটা বললাম, আমাদেরকে সঠিক ইমিউনাইজেশনের ব্যাপারটা দেখতে হবে, দ্যাট ইজ ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে এবং প্রত্যেকটি নারীকে, এখন সামনে যেটা আমাদের স্কুল কলেজ সব খুলে যাচ্ছে, আমাদেরকে নারী শিশুরা যেন, কন্যা শিশুরা যেন ঠিকভাবে ভ্যাকসিনটা পায় সেই নিশ্চয়তাটুকু আমাদেরকে সবাইকে মিলে এই ব্যাপারে কাজ করতে হবে। আর যদি একজন কন্যা শিশুর পরিপূর্ণ পুষ্টি যদি তার বহাল থাকে এবং সে পরিবারে যদি যত্ন পায়, ঠিকভাবে মেধা বিকাশের সুযোগ পায়, আমার মনে হয় না যে কোনো নারী কোনো পুরুষের চাইতে কোনো অংশে পিছিয়ে থাকবে কিংবা কম কিছু করতে পারবে। তারা অনেক কিছু করছেন অলরেডি। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নিজেও একজন নারী, কাজেই আমার মনে হয় না যে আমরা কোনো দিকে পিছিয়ে থাকবো। আর আমরা শুধু যদি পুষ্টি, যত্ন আর বৈষম্যমূলক আচরণ থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারি। জি, এবারের কন্যা দিবসে আসলে লক্ষ্যটাই এটি, আমরা আসলে বৈষম্য নিয়ে থাকবো না, সমতার দিকে ফিরে যাব, কন্যাদের দিকে আমরা খেয়াল রাখবো, নজর রাখবো। ডক্টর ফরিদা ইয়াসমিন সুমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনে যুক্ত হবার জন্য। অনেক ধন্যবাদ তোমাকেও, আর সংবাদ প্রকাশকে অনেক ধন্যবাদ এত সুন্দর চমৎকার একটি অনুষ্ঠানে আমার সঙ্গে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য, আর আমাদের দর্শকদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। জি দর্শক, এই ছিল আজকের আয়োজন। আজ বিশ্ব কন্যা শিশু দিবস। এই কন্যা শিশু দিবসে আপনার কন্যাটি সুস্থ আছে কিনা সেদিকে খেয়াল রাখুন, কারণ আপনার কন্যা আপনার পরবর্তী প্রজন্মের জন্য তৈরি হতে হবে। সেই কন্যাটিকে চারিদিক থেকে খেয়াল রাখার দায়িত্ব কিন্তু আপনারই। আর মাতৃস্বাস্থ্যের দিকে সুরক্ষা এবং উন্নয়নের গতিধারা যেন বজায় থাকে সেদিকেও নজর রাখতে হবে। ধন্যবাদ সকলকে।